আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানফা কুকিং হাউস অ্যান্ড লাইফস্টাইলে। ভোলাতে আসার পরে ভোলার ইলিশ খেয়ে, ভোলা তেঁতুলিয়া নদীর ইলিশ খেয়ে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে। কারণ হচ্ছে আব্বু যখন ছোটোবেলাতে মাছ কিনে আনতো, অনেক ফ্লেভার ছিল, অনেক স্বাদ ছিল, এতটা ফ্লেভার ছিল যে 2-3 দিন ধরে থালা বাসনে ফ্লেভারটা লেগে থাকতো। কিন্তু বড় হওয়ার পরে যখন ইলিশ মাছ আনতো তখন কিন্তু এই ফ্লেভার এবং স্বাদটা পেতাম না। ছোটোবেলার এই স্বাদটা খুঁজেই পাচ্ছিলাম না, কিন্তু ভোলা এসে ভোলা তেঁতুলিয়া নদীর মাঝে স্বাদটা খুঁজে পেয়েছি, ছোটোবেলার স্বাদটা, এবং ছোটোবেলায় যে ফ্লেভারটা পেতাম সেই ফ্লেভারটা পেয়ে গিয়েছি। ভোলা এই তেঁতুলিয়া নদীর ইলিশ ছোট বড় উভয় খুব স্বাদের। অনেকেই ভাবে যে ছোট মাছ হলে হয়তো বা স্বাদ হবে না, এটা কিন্তু ভুল ধারণা। কারণ হচ্ছে আমি ছোট বড় সব মাছই খেয়ে দেখেছি, ভোলা জেলার এই ছোট ইলিশগুলোর স্বাদ অনেক বেশি হয়ে থাকে, আর বড় ইলিশের তো স্বাদের কোনো তুলনাই নেই। সো ফ্রেন্ডস, আমার সাথেই থাকুন। এখানে আমি মাঝারি সাইজের একটা মাছ নিয়ে নিয়েছি। মাছের ভিতরে দেখতে পাচ্ছেন ডিম হয়ে গিয়েছে। আমি এখানে মাছের পরিমাণ অনুযায়ী 1 চা চামচ লবণ এর গায়ে খুব ভালো করে মাখিয়ে নিব এবং 10 মিনিটের মতো এটাকে আমি রেস্টে রেখে দেবো, তাহলে মাছের ভিতরে লবণটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখানে আমি শাপলা বেছে তারপরে ধুয়ে একটা স্ট্যান্ডে রেখে দিয়েছি যাতে করে পানিটা ঝরে যায়। দেন এখানে আমি আরও নিয়ে নিয়েছি জিরা ভাজা এবং পেঁয়াজ ভাজা, যেটাকে আমরা ফুরআনি বলে থাকি। রান্না করার লাস্টে আমি এটাকে পেস্ট করে তরকারির ভিতরে দিয়ে দিব। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো তেল অ্যাড করে দেব। আমার তরকারির অনুযায়ী আমি এখানে তেল দিয়েছিলাম 1/4 কাপ। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এখানে আমি এখন মশলা অ্যাড করে দেব। ফার্স্ট আমি অ্যাড করে দেব হচ্ছে জিরা বাটা 1 টেবিল চামচ, এবং এখানে আরও অ্যাড করে দেব 1 চা চামচ হচ্ছে রসুন বাটা, এবং 1 টেবিল চামচের মতো হচ্ছে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ বাটা, যদিও বা আমি চা চামচ দিয়ে দিচ্ছিলাম। এরপরে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম 1 চা চামচ, এবং 1 চা চামচ হলুদ দিলাম। আমার তরকারি অনুযায়ী এখানে 1 চা চামচ লেগেছিল, আপনাদের কম বেশি লাগতে পারে। এবং রেসিপিটা একটু কালারফুল, মানে কালার আসার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 4 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। আপনারা যদি একটু স্পাইসি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু ঝালটা বেশি দিতে পারেন। সব কিছু অ্যাড করা হয়ে গেলে এগুলোকে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে একটু পানি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে দেখবেন যে মশলাটা পুড়ে যায়। এরপরে যখন পানিটা ফুটে আসবে তখনই কিন্তু আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। এভাবে করে মাছ দিলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। আমি যখন ইলিশ মাছ রান্না করি তখন এইভাবেই রান্না করে থাকি। যারা নতুন রাঁধুনি তাদের জন্য এটা বেস্ট হবে। রান্না করার সময় ইলিশ মাছের এতটা সেন্ট ছিল, আমার খুবই ভালো লাগছিল, অনেক ফ্লেভারে ঘরটা ভরে গিয়েছিল। এই ইলিশ মাছগুলোকে জাস্ট আমি 1 মিনিটের মতো কুক করে নিব। ইলিশ মাছ কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এটা সবাই জানেন। আমি কিছুক্ষণ এভাবে রান্না করে মাছটাকে জাস্ট একটু হালকাভাবে উল্টে দিব, একদমই আলতো হাতে উল্টে দিব। লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন মাছটা ভেঙে না যায়। ব্যাস, আমার মাছটা কিন্তু কমপ্লিট। এখন এই মাছগুলোকে আমি আলতো হাতে উঠিয়ে রাখবো। মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে কড়াইয়ে যে মশলাটা থাকবে এই মশলার ভিতরে হচ্ছে আমি শাপলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। শাপলা আপনারা রান্না করার সময় হচ্ছে সব সময় বেছে শাপলাটাকে খুব সুন্দর করে বেছে নিয়ে তারপরে হচ্ছে ধুয়ে একটা স্ট্যান্ডে পানি ঝরতে দিয়ে দিবেন। দেখবেন যে তাহলে পানি গলার কোনো সম্ভাবনা থাকবে না। দেখতে পাচ্ছেন যে আমি শাপলাগুলো দিয়ে দিয়েছি এবং এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি আবার 1 চা চামচ লবণ অ্যাড করে দিচ্ছি। এরপর এটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। শাপলা হতেও কিন্তু একদমই টাইম লাগে না। ইলিশ মাছ এবং শাপলা খুব ঝটপট রান্না হয়ে যায়, কারণ দুইটা হচ্ছে আপনার রান্না করতে খুবই কম টাইম লাগে। এখানে পানি দেওয়ার সময় ক্যামেরাটা হোল্ড হয়ে গিয়েছিল। এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়েছি, এবং পানি যখন ফুটে এসেছে তখন কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। এটাকে জাস্ট 3 থেকে 4 মিনিট জ্বালিয়ে নিয়ে এরপর আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা সর্বমোট আমার রান্না করতে হাইস্ট গেলে হচ্ছে আপনার 7 মিনিটের মতো লেগেছে রান্না করতে। ব্যাস, সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন যে আমি ফোড়ানিটা রেখেছিলাম পেস্ট করে সেটা হচ্ছে দিয়ে দেব। এবার ফোড়ানিটা দিয়ে দিচ্ছি। ফোড়ানিটা দিলে তরকারিটা অনেক স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তারপর যদিও বা মানে ইলিশ মাছের সুন্দর একটা ফ্লেভার আছে, তারপর আপনার এই ফোড়ানিটা অ্যাড করার চেষ্টা করবেন, দেখবেন যে তরকারিটার স্বাদটাই চেঞ্জ হয়ে গেছে। আপনারা চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। আমি ধনিয়া পাতা অ্যাড করতে চাচ্ছি না, কারণ আমি একান্ত ইলিশ মাছের ফ্লেভারটাই যাচ্ছি, যার নিজস্ব একটা সেন্ট থাকে। আমি আপনাদের সামনে জাস্ট রেসিপিটা শো করতে পেরেছি, বাট ফ্লেভারটা তো কোনোভাবেই আমি শো করতে পারবো না, এবং স্বাদটা আপনারা এভাবে রান্না করে দেখবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে।
আরেকটা কথা হচ্ছে, দেখবেন যে অনেক সময় ইলিশ মাছের ফ্লেভারটা থাকে না, তখন কিন্তু রান্না করলে মজা লাগে না। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ভালো উন্নত মানের মাছ খুঁজে নেওয়ার। ফ্লেভার জাতীয় মাছ আসলে খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায়, আর ভোলা জেলাতে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। আর ভোলা জেলাতে আসা আমার কাছে মনে হচ্ছে আমার সার্থক, আমার লাইফটা সার্থক। কারণ হচ্ছে আমি ভোলাতে আসতেই চেয়েছিলাম না, আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে ভোলাতে গেলে তুমি ভালো ভালো ইলিশ মাছ খেতে পারবে। আর রিয়েলি তার কথাটা 100% রাইট। ভোলা ইলিশগুলো অনেক স্বাদ, আর এখানে মানুষগুলো অনেক ভালো, আসলে অনেক ভালো ভোলা জেলার মানুষগুলো। আর এই মাছ হচ্ছে, আমি যে মাছটাতে আসলে স্বাদ পেয়েছি এটা হচ্ছে তেঁতুলিয়া নদীর মাছ। আমি জানতাম না, এখানে সবাই আমাকে বলেছে যে তেঁতুলিয়া নদীর মাছ এটা, এই জন্য আমি তেঁতুলিয়া নদীর নামটা উল্লেখ করলাম। ভোলা জেলার কেউ আমার এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি মন থেকে বলছি, ভোলা জেলার মানুষ অনেক বেশি ভালো। শুধুমাত্র ভোলা জেলার মানুষ না, সব জেলার মানুষই খুব ভালো, খুব সুন্দর। বাট আমি ভোলা জেলা আসতে চেয়েছিলাম না, আর এখানে মানুষগুলো কেমন হবে একটু কৌতূহল ছিল, বাট আসার পরে দেখি যে সবাই অনেক বেশি ভালো। সো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।